দর্শক, এখন পর্যন্ত আমরা প্রিজন ব্রেক সিজন 1-এ দেখেছি ভাইকে নিয়ে জেল থেকে পালানোর জন্য মাইকেল একদম নিখুঁত প্ল্যান বানিয়েছিল। তার এই মিশনে তাকে সঙ্গ দেয় আরও কয়েকজন কয়েদি, কিন্তু তারা শেষ ধাপে গিয়ে দুর্ভাগ্যবশত আটকা পড়ে যায় এবং তাদের সকল প্ল্যান পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। আসুন আজকে সিজন 1-এর শেষ পর্বে দেখে আসি তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে। মাইকেল পিআই টিমের সবাইকে নিয়ে টানেল থেকে হাসপাতালের ফ্লোরের স্টোরেজ রুমে উঠে আসে। কয়েক সপ্তাহ ধরে তাদের বানানোর প্ল্যান আর পরিশ্রম বৃথা যায়নি ভেবে সবাই খুব খুশি ছিল, কিন্তু তখনই মাইকেল খেয়াল করে যে পথ দিয়ে তাদের হাসপাতালের অফিস রুমে ঢোকার কথা সেখানে মেরামত করে নতুন পাইপ বসানো হয়েছে। অফিস রুমে বসে লিঙ্কনও বেশ বেকায়দায় পড়ে যায়। সে ওখান থেকে মাইকেলের সাথে যোগাযোগ করতে পারলেও কেউ কারো কাছে পৌঁছানোর রাস্তা ছিল না। তারা দুই পাশ থেকেই অনেক চেষ্টা করেও পাইপটা ভাঙতে পারে না। মাইকেল বুঝতে পারে তাদের সব আশা শেষ, কারণ কয়েক ঘন্টা পরেই লিঙ্কনকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নতুন প্ল্যানের জন্য তাদের হাতে এক্সট্রা কোনো সময় নেই, তাই মাইকেল একদম হতাশ হয়ে যায়। তাকে হতাশ হতে দেখে টি-ব্যাগ প্রচণ্ড রেগে যায় আর ছুরি বের করে হুমকি দিতে থাকে। তবে বাকিরা টি-ব্যাগকে শান্ত করে। ওপরে বসে লিঙ্কন পাগলের মতো ঝাড়ুর লাঠি দিয়ে ম্যানহোলের ভেতরে খোঁচাতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। এই সময় সেখানে ডাক্তার সারা আর একজন গার্ড চলে আসে। লিঙ্কন বোঝায় তার বমি পাচ্ছিল, তাই এখানে এসে বসেছে। তবে গার্ডের সন্দেহ হচ্ছিল, তাই সে লিঙ্কনের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিয়ে চলে যায়। এদিকে স্টোরেজ রুমের পাশ দিয়ে যাওয়ার সময়ে আরেকজন গার্ড আওয়াজ পেয়েছিল, তাই সে দেখার জন্য রুমে ঢোকে। তবে মাইকেল এবং বাকি কয়েদিরা আগেভাগেই লুকিয়ে পড়েছিল, তাই গার্ড কাউকে দেখতে না পেলেও সে মেঝেতে লোহার পাইপ পড়ে থাকতে দেখে। ব্যাপারটা সহকর্মীকে দেখানোর জন্য সে তাকে ডাকতে যায়। এই সুযোগে কয়েদিরা সবাই ম্যানহোল দিয়ে আবারও টানেলের ভেতরে চলে যায়। ফলে গার্ড দুজন ফিরে আসলেও তারা আর কিছুই বুঝতে পারে না। এদিকে বেলিক পিআইয়ের কাজ চেক করার জন্য ব্রেক রুমে আসে। বেলিক রুমে ঢোকার আগে পর্যন্ত তারা শুধুমাত্র 4 জন গর্ত থেকে উঠে আসতে পেরেছিল। ডিবি কুপার তখনও টানেলের ভেতরেই ছিল, তবে বেলিককে তারা ব্যাপারটা বুঝতে দেয় না। বেলিক তাদের কাজের অগ্রগতি না দেখে হুমকি ধামকি দিয়ে নিজেদের সেলে চলে যাবার নির্দেশ দেয় এবং এরপর সে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গিয়েই তার খেয়াল হয় কাজে ছিল 5 জন, অথচ সে এখন দেখলো 4 জনকে। তাহলে আরেকজন কোথায়? বেলিক আবারও দ্রুত ব্রেক রুমে ফিরে আসে, তবে ততক্ষণে ডিবি কুপারও উপরে উঠে এসেছিল। তাই বেলিক মনের ভুল ভেবে কাউকে কিছু না বলে চলে যায়। এরপরে সবাই হতাশ হয়ে নিজেদের সেলে ফিরে আসে। ওয়ার্ডেন এই সময় বাইরে মিডিয়ার কাছে লিঙ্কনের মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে সাক্ষাৎকার দিচ্ছিল। যেহেতু এটা হাই প্রোফাইলের কেস, তাই মিডিয়া এটা নিয়ে অনেক অ্যাক্টিভ ছিল। ওয়ার্ডেন মিডিয়াকে জানায় লিঙ্কনকে মৃত্যুদণ্ড দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আগামীকাল রাত 12টায় ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মাইকেল লিঙ্কনের মৃত্যুদণ্ড কিছুতেই মানতে পারছিল না, অথচ তার কিছু করারও ছিল না। সে জানত এই মুহূর্তে একজন মানুষই এই মৃত্যুদণ্ড রুখে দিতে পারে, আর সেটা হলো ডাক্তার সারার বাবা গভর্নর ফ্রাঙ্ক ট্র্যাঙ্কেডি। তাই মাইকেল সারার কাছে গিয়ে অনুরোধ করে বলে লিঙ্কন একদম নির্দোষ। বিশ্বাস না হলে সারা লিঙ্কনের উকিল ভেরোনিকার সাথে কথা বলে দেখতে পারে। সারা যদি তার বাবাকে বলে লিঙ্কনের মৃত্যুদণ্ড রুখে দিতে পারে, তাহলে একজন নির্দোষ মানুষ শাস্তি পাওয়া থেকে বেঁচে যাবে। কিন্তু সারা জানায় তার কথায় বাবা কখনোই কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সাহায্য করবে না। তাই মাইকেলের শেষ প্রচেষ্টা ব্যর্থ হয়ে সে চরম আপসেট হয়ে যায়। এদিকে নিক আর ভেরোনিকা প্রসিকিউটর লাইলির সাথে দেখা করে। লাইলি নিকের বন্ধু ছিল, তাই তাকে তারা কেসের ব্যাপারে বিস্তারিত জানায়। এছাড়াও তারা বলে স্টেটমেন্ট এখনো বেঁচে আছে। কবর থেকে লাশটা বের করে আবারও ময়নাতদন্ত করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ভাইস প্রেসিডেন্টের ভাইয়ের কবর খুঁড়ে লাশ বের করাটা মোটেও সহজ ব্যাপার ছিল না, তাই লাইলি হেল্প করতে পারবে না জানিয়ে দেয়। তবুও নিকের ইমোশনাল কথাবার্তা শুনে সে একটু নরম হয়ে যায় এবং দুপুরে 15 মিনিটের জন্য জাজের সামনে আপিলের সুযোগ করে দেয়। অন্যদিকে মাইকেল ডিবি কুপারের কাছে জানতে পারে মৃত্যুদণ্ড দেওয়ার ইলেকট্রিক চেয়ারে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে মোটামুটি 3 সপ্তাহের জন্য মৃত্যুদণ্ড স্থগিত হয়ে যায়, কারণ নতুন করে ডেথ ওয়ারেন্ট এবং মেডিকেল ক্লিয়ারেন্স বের করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এটা জানতে পেরে মাইকেলের মাথায় নতুন আইডিয়া চলে আসে। তবে তাদের এই কথাবার্তা পেছন থেকে ডেভিড মানে বেলিকের নতুন ইনফর্মার শুনে ফেলে, কিন্তু মাইকেল তার কাজ শুরু করে দেয়। সে টানেলের ভেতরে গিয়ে খাবারের লোভ দেখিয়ে একটা ইঁদুর ধরে। এরপরে ইঁদুরটা মেরে সার্কিট বোর্ডের ভেতরে ফেলে শর্ট সার্কিট করে দেয়।
যাতে লিঙ্কনকে নির্ধারিত সময়ের মাঝে মৃত্যুদণ্ড দেওয়া না যায়। কিন্তু ডেভিড বেলিককে জানিয়ে দেয় মাইকেল চেয়ারের সাথে কোনো কারসাজি করার চেষ্টা করছে। এটা শুনে বেলিক দ্রুত টর্চার সেলে চলে যায় আর সেখানে নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা গার্ডদের চেয়ারের ইলেকট্রিসিটি চালু করতে বলে। তারা সুইচ অন করে দেখে এটা কাজ করছে না। তখন বেলিক সোজা সার্কিট বোর্ডের কাছে চলে যায় এবং বোর্ডের ঢাকনা খুলে তারের মধ্যে পেঁচিয়ে থাকা মরা ইঁদুরটা দেখতে পায়। সেই সাথে মাইকেলের চালটাও একদম মাঠে মারা যায়। এদিকে ভেরোনিকা আর নিক লিঙ্কনের মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য আপিল করে। তারা জাজের কাছে তুলে ধরে কিভাবে সব সাক্ষীদের হত্যা করা হয়েছে, কিভাবে সব প্রমাণ নষ্ট করা হয়েছে। কিন্তু সমস্যা হলো তাদের মুখের কথার এখানে কোনো দাম ছিল না। স্ট্রং এভিডেন্স ছাড়া জাজ কিছুই করতে পারবে না। তাই জাজ তাদের আরো কয়েক ঘন্টা সময় দিয়ে কোর্ট মুলতবি রাখে। অন্যদিকে বেলিক একজন টেকনিশিয়ানকে নিয়ে আসে আবারও পাওয়ার সাপ্লাই সচল করার জন্য। টেকনিশিয়ান জানায় আগে কাগজপত্র রেডি করতে হবে, অথরিটির পারমিশন নিতে হবে, তবেই সে কাজে হাত দেবে। কিন্তু বেলিক তাকে প্রেশার দিয়ে ইলিগাল ভাবে এখনই পাওয়ার সাপ্লাই ঠিক করার নির্দেশ দেয়। এরপরে বেলিক মাইকেলের কাছে গিয়ে বলে সে চাইলে তার ভাইয়ের সাথে শেষবারের মতো দেখা করতে পারে। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এটা শুনে মাইকেল একদম হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে লিঙ্কনকে বাঁচানোর তার এই প্রচেষ্টাও ব্যর্থ হয়ে গেছে। তো একটু পরে ভিজিটিং রুমে মাইকেল লিঙ্কনের সাথে গিয়ে দেখা করে। ইলেকট্রিক শক দেওয়ার জন্য লিঙ্কনের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। দুই ভাই শেষ মুহূর্তে কি কথা বলবে ভেবে পাচ্ছিল না। এদিকে নিক ফোনে জানতে পারে জাজ তাদের আপিল খারিজ করে দিয়েছে, অর্থাৎ লিঙ্কনের মৃত্যুদণ্ড আটকানোর জন্য সুযোগ নেই। নিক, ভেরোনিকা, এলজে সবাই খুব বিচলিত হয়ে পড়ে। এ সময় কলিং বেল বেজে উঠলে নিক দরজা খুলে দেয় এবং দেখে ডাক্তার সারা দাঁড়িয়ে আছে। সারা লিঙ্কনের কেসের ফাইল নিয়ে তার বাবার কাছে যায় এবং লিঙ্কনকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে রিকোয়েস্ট করে। কিন্তু গভর্নর সারার কথাকে একদমই পাত্তা দেয় না। কারো বিচার কার্যে অনুচিত হস্তক্ষেপ তিনি করতে চান না। তবুও সারা কেসের ফাইলটা বাবাকে দিয়ে বলে তিনি যেন একবার এগুলো পড়ে দেখেন। যদি ওনার মনে হয় লিঙ্কন নির্দোষ তবে যেন তার মৃত্যুদণ্ড স্থগিত করে দেন। এরপরে সারা জেলের দিকে রওনা দেয়। এদিকে ভেরোনিকা জেলে লিঙ্কনের সাথে দেখা করতে আসে। সে লিঙ্কনের সাথে এলজের শেষবার কথা বলিয়ে দেয়। এরপরে মৃত্যুদণ্ডের সময় হয়ে যায়, তাই লিঙ্কনকে মৃত্যুদণ্ড দেওয়ার সেলে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় জেলে গভর্নরের ফোন আসে। সারার মুখে হাসি ফুটে ওঠে। সে ভাবে হয়তো বাবা কনভিন্স হয়ে মৃত্যুদণ্ড রুখে দেবে। কিন্তু গভর্নর ওয়ার্ডেনকে জানায় কেসের ফাইল পড়ার পরেও তার মনে হচ্ছে লিঙ্কনই খুনি। তাই গভর্নর লিঙ্কনের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়। আসলে সারা তো আর জানতো না তার বাবাও ভাইস প্রেসিডেন্টের লোক। যাই হোক, এবার লিঙ্কনকে নিয়ে গিয়ে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দেওয়া হয়। এরপরে তার মাথায় শক দেবার হেলমেটটাও পরিয়ে দেওয়া হয়। ভিউইং রুম থেকে কাচের দেয়ালের ভেতর দিয়ে মাইকেল আর ভেরোনিকা লিঙ্কনের মৃত্যুদণ্ডের দৃশ্য দেখছিল। লিঙ্কনও তাদের দেখতে পাচ্ছিল। কিন্তু হঠাৎ তাদের পেছনে লিঙ্কন তার বাবাকে দেখতে পায়। বাবাকে দেখে সে মাইকেলকে ইশারা করে সেটা বলে, কিন্তু মাইকেল সেটা বুঝতে পারে না। তো এবার কালো কাপড়ে লিঙ্কনের মুখ ঢেকে দেওয়া হয়। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, তখনই টেলিফোনটা বেজে ওঠে। ওয়ার্ডেন ফোন রিসিভ করার পরে ভিউইং রুমের পর্দা টানিয়ে দেয়। মাইকেল আর ভেরোনিকা বুঝতে পারছিল না আসলে হচ্ছে কি। কিছুক্ষণ পরে ওয়ার্ডেন লিঙ্কনকে সাথে নিয়ে বেরিয়ে আসে এবং জানায় জাজ ফোন করেছিল। জাজ জানিয়েছে তাদের কাছে কিছু নতুন এভিডেন্স এসে পৌঁছেছে। সেগুলোর সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত লিঙ্কনের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। ভেরোনিকা খুশিতে বিস্তারিত জানার জন্য বেরিয়ে যায়। মাইকেল আর লিঙ্কন কথা বলতে বসে যায়। তখন লিঙ্কন মাইকেলকে জানায় সে তাদের বাবাকে দেখেছে। মাইকেল লিঙ্কনের কথা বিশ্বাস করে না, কারণ তাদের বাবা তাদেরকে প্রায় 30 বছর আগে ছেড়ে গিয়েছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। মাইকেল ভাবে লিঙ্কনের হয়তো মৃত্যুর আতঙ্কে হ্যালুসিনেশন হয়েছিল, তাই সে বাবাকে দেখেছে। এদিকে ভাইস প্রেসিডেন্ট রেইনল্ড খবরটা জানতে পেরে পলকে বকাঝকা শুরু করে। রেইনল্ড আর সামান্থা দুজনে মিলে পলকে দোষারোপ করছিল। পল উল্টো সামান্তার দিকে আঙ্গুল তোলে। আসলে সামান্তা হলো দ্য কোম্পানির লোক। দ্য কোম্পানির ব্যাপারে আপনাদের একটু ডিটেলস দেই। এটা সিক্রেট এবং খুবই প্রভাবশালী একটা সংগঠন। এদের মূল উদ্দেশ্যই হলো দেশের রাজনীতি, অর্থনীতি, এমনকি সরকারকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখা। আর এই কারণে ভাইস প্রেসিডেন্ট রেইনল্ডকে তারা নিজেদের ছায়া সরকার বানাতে চাইছিল। এই জন্য রেইনল্ডকে ক্ষমতা পাইয়ে দিতে তারা সব রকমের হেল্প করছিল। যাই হোক, রেইনল্ড আর ঝামেলা না বাড়িয়ে পলকে বলে যা যা সমস্যা হয়েছে সে যেন দ্রুত সমাধান করে ফেলে। অন্যদিকে ভেরোনিকা জাজ কেসলারের সাথে দেখা করে জানতে পারে জাজের দরজার কাছে কেউ একটা খাম ফেলে গেছে। খামের ভেতরে স্টেটমেন্টের পোস্টমর্টেম রিপোর্ট ছিল।
রিপোর্টে স্টেটম্যানের অ্যাপেন্ডিক্সের কথা বলা হয়েছে, আবার আরেকটা মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে 12 বছর বয়সে স্টেটম্যানের অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়েছিল। তো এই ব্যাপারটাই ভেজাল লাগিয়ে দিয়েছে। ভেরোনিকা আর্জি জানায় লিঙ্কনকে যেন বেকসুর খালাস দেওয়া হয়, কিন্তু জাজ জানায় আগে তারা রিপোর্টগুলো অ্যানালাইসিস করে দেখবে, প্রয়োজনে আবারও কবর থেকে লাশ খুঁড়ে ময়নাতদন্ত করে দেখবে, এরপরে সিদ্ধান্ত নেবে। আর সবকিছুর বিবেচনায় জাজ 2 সপ্তাহের জন্য লিঙ্কনের মৃত্যুদণ্ড স্থগিত করে দেয়। জেলের ভেতরে ওয়ার্ডেন এই নিউজটা লিঙ্কনকে জানায়, আর কথার সোর্সে লিঙ্কন ওয়ার্ডেনকে জিজ্ঞেস করে আজকে ভিউইং রুমে যে পুরুষটা ছিল সে কে। ওয়ার্ডেন রেজিস্টার চেক করে জানায় লোকটার নাম উইলিয়াম ট্রাল, সে দ্য হেডল্যান্ড প্রেস থেকে এসেছিল। এটা লিঙ্কনের বাবার নাম না, তাই সে ভাবে তাহলে হয়তো সে ভুলই দেখেছে। এদিকে 2 সপ্তাহ সময় পেয়ে মাইকেল জেল থেকে পালানোর নতুন প্ল্যান সাজাতে শুরু করে। সে সহযোগীদের কাছে গিয়ে তার নতুন প্ল্যানের ব্যাপারে জানায়, আর সেটা হলো তারা ওই পথটা আর ইউজ করবে না, বরং তারা এবার জেলের পাগলাগারদটা পালানোর জন্য ইউজ করবে। কারণ পাগলাগারদের সাথে হাসপাতালের সাবসারফেস লাইন যুক্ত আছে। তারা ব্রেক রুমের নিচের টানেল দিয়ে পাগলাগারদে ঢুকবে, সেখান থেকে তারা জেলের ফিল্ড পর্যন্ত আসবে। এরপরে ফিল্ডের ম্যানহোলটা দেখিয়ে বলে এখান দিয়ে তারা বের হয়ে হাসপাতালে চলে যাবে। এটা শুনে বেঞ্জামিন মাইকেলকে পেছনের ওয়াচ টাওয়ারটা দেখায় আর বলে তারা এখান দিয়ে যাওয়া মানেই সুইসাইড করা। ওই ওয়াচ টাওয়ার থেকে গার্ডেরা তাদের দেখা মাত্রই গুলি করে মারবে। তাই মাইকেলের এই প্ল্যানটা একদম জঘন্য। কিন্তু মাইকেল নিজের প্ল্যানের ব্যাপারে খুবই কনফিডেন্স ছিল। সে রাতে টানেলের ভেতরে গিয়ে পুরনো পথটা চিনে আসতে চাইছিল। এই ব্যাপারে ফার্নান্দো তাকে হেল্প করতে চায়, এই জন্য সে তার বন্ধু পেন্দোজোর কাছে যায়। পেন্দোজো এখানে লন্ড্রির কাজ করত। সে পেন্দোজোকে অনেক বুঝিয়ে একটা গার্ডের ইউনিফর্ম ম্যানেজ করে এনে সেটা মাইকেলকে দেয়। এটা নিয়ে সে প্রয়োজনে রাস্তা খুঁজতে বাইরেও বের হতে পারবে। এদিকে স্টেটম্যানের লাশ কবর থেকে তোলার ব্যবস্থা করা হয়। রেনল্ড প্রেস কনফারেন্সে এটা নিয়ে অনেক বিরোধিতা করে, কিন্তু কোনো কাজ হয় না। অন্যদিকে পরের দিন পিআই টিম ব্রেক রুমে কাজে যায়। সেখানে গিয়ে একটা অঘটন ঘটে যায়। তারা গর্ত খোঁড়ার সময় কিছু কিছু কনক্রিট একটা দেয়ালের পেছনে লুকিয়ে রাখত, কিন্তু কনক্রিটের ভারে দেয়ালটা আজ ভেঙে যায়। ফলে কনক্রিটের পাথরগুলো বেরিয়ে আসে। তারা বিলিকের কাছে ধরা পড়তে পড়তেও বেঁচে যায়। তাই তারা দ্রুত সেগুলো আবার গর্তের ভেতরে ফেলে দেয়। তারপর সবাই নিজেদের সেলে ফিরে যায়। রাতে মাইকেল জামা খুলে আয়নার সামনে দাঁড়িয়ে তার পিঠের ট্যাটু ভালো করে পর্যবেক্ষণ করে। তার পিঠে এই জেলখানার পুরনো নকশার লেআউট আঁকা ছিল। মাইকেল ফার্নান্দোকে জানায় এই বিল্ডিংটা প্রথম 1858 সালে বানানো হয়। তখন এর পাইপগুলো সীসার তৈরি ছিল, কিন্তু সীসা ক্ষতিকর হওয়ায় প্রায় 100 বছর পরে কপারের পাইপ ব্যবহার করা শুরু হয়। এরও পরে আরও আধুনিক হবার পরে তারা প্লাস্টিক ব্যবহার শুরু করে। তবে তারা সীসার পাইপগুলো এখনও ফেলে রেখেছে, সেগুলো আর সরায়নি। মাইকেল এখন সেই পাইপগুলো বের হবার পথ হিসেবে ইউজ করতে চায়। তো মাইকেল রাতের আধারে তার সেলে সুড়ঙ্গ দিয়ে টানেলের ভেতরে ঢুকে যায় এবং গার্ডের ইউনিফর্ম পরে সে জেলের ফিল্ডের ম্যানহোল দিয়ে উপরে উঠে আসে। এ সময় ওয়াচ টাওয়ারের লাইট তার উপরে এসে পড়ে। তবে তার গায়ে যেহেতু গার্ডের পোশাক ছিল, তাই গার্ডেরা তাকে আর সন্দেহ করে না। তো এবার মাইকেল সোজা পাগলাগারদে ঢুকে পড়ে। সে পাগলাগারদের গার্ডকে বলে সে একটু বাথরুম ইউজ করতে চায়। তো গার্ড তাকে বাথরুম ইউজ করার অনুমতি দিলে সে ভেতরে চলে যায়। এরপরে একটা স্টোর রুম খুঁজে বের করে। এই স্টোর রুমের মেঝেতেই সে একটা ম্যানহোল পেয়ে যায়। পরবর্তীতে তারা টানেল ব্যবহার করে এই ম্যানহোল দিয়ে পাগলাগারদে যাওয়া আসা করতে পারবে। যাই হোক, এদিকে স্টেটম্যানের লাশটা পুনরায় পোস্টমর্টেম করা হচ্ছিল। সেখানে ভেরোনিকা, নিক এবং পাবলিক প্রসিকিউটর উপস্থিত ছিল। ফরেন্সিক ডাক্তার স্টেটম্যানের দাঁতের অ্যানালাইসিস করে জানায় এটা নিঃসন্দেহে স্টেটম্যানের ডেড বডি। অবশ্য ডাক্তার ভুল কিছু বলেনি, কারণ কোম্পানির লোকেরা জানতো ভবিষ্যতে স্টেটম্যানের পুনরায় ময়নাতদন্ত হতে পারে। তখন যাতে সমস্যায় না পড়ে এই জন্য তারা স্টেটম্যানের আসল দাঁত খুলে নিয়েছিল আর সেগুলি নকল লাশের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছিল। যাই হোক, ডাক্তারের কথা শুনে তো ভেরোনিকা আর নিক হতাশ হয়ে বেরিয়ে যায়। রুমের বাইরে বের হতেই দেখে সেখানে রেইনল্ড দাঁড়িয়ে আছে। তারা রেইনল্ডকে পাত্তা না দিয়ে চলে যায়। অন্যদিকে মাইকেল আবারও ফিল্ডের ম্যানহোল দিয়ে টানেলে নেমে আসে এবং অন্য সাইডে পথ খুঁজতে থাকে। পথ খুঁজতে গিয়ে এবার সে স্টিম পাইপ সেকশনে চলে আসে, মানে যেখানে জেলের বয়লারের গরম পানির পাইপগুলো থাকে আর কি। তো সেখানে হঠাৎই একজন গার্ড মদ খাবার জন্য চলে আসে। তাই মাইকেল গরম পাইপগুলোর ভেতরে আটকে পড়ে। এই সময় তার পিঠ একটা গরম পাইপে ঠেকে যায়। সে পড়ে যায় বেকায়দায়, না পারে নড়তে চড়তে, না পারে চিৎকার করতে। গার্ড চলে না যাওয়া পর্যন্ত সে মুখ চেপে কষ্ট সহ্য করতে থাকে। গার্ড সরে যাবার পরে সে আহত অবস্থায় সেলে ফিরে আসে। ফার্নান্দো চেক করে দেখে
ইউনিফর্মটা পুড়ে তার চামড়ার সাথে একদম লেগে গিয়েছে, তার পিঠও মারাত্মকভাবে পুড়ে গেছে। তো ইউনিফর্ম খুলে সাথে সাথেই তাকে হাসপাতালে নেওয়া হয়। সারা তার পিঠে ব্যান্ডেজ করে দেয়। তবে কেন পিঠ পুড়েছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদে ফার্নান্দো বা মাইকেল কেউই মুখ খোলে না। তো ফার্নান্দো গার্ডের ইউনিফর্মটা পেন্দোজোকে ফিরিয়ে দেয়। ইউনিফর্মটা পুড়ে গেছে দেখে পেন্দোজো আটকে ওঠে। একটু পরে গার্ড এসে ইউনিফর্মটা চাইলে পেন্দোজো জানায় বেশিক্ষণ ইস্ত্রি ধরে রাখা ইউনিফর্মটা পুড়ে গেছে। এতে গার্ড তাকে বকাঝকা করে চলে যায়। এদিকে পল আর সামান্তা কোর্ট অফিসের ভেতরের সিসি ক্যামেরা ফুটেজ চেক করছিল। সেখানে তারা ওই লোকটাকে দেখতে পায় যে জাজের রুমের সামনে এভিডেন্সের খামটা রেখেছিল। লোকটার চেহারা দেখে সামান্তা তাকে চিনে ফেলে। এই লোকটা আর কেউ না, বরং স্বয়ং মাইকেল আর লিঙ্কনের বাবাই ছিল। মানে লিঙ্কনের সন্দেহই সঠিক ছিল, সে ওই দিন তার বাবাকেই দেখেছিল। যাই হোক, এদিকে সারা মাইকেলের পিঠের পোড়া জায়গা থেকে এক টুকরো কাপড় পেয়েছিল। সে কাপড়ের ফেব্রিক্স অ্যানালাইসিস করে বুঝতে পারে এটা আসলে গার্ডের ইউনিফর্মের অংশ। অন্যদিকে মাইকেল সেলে ফিরে গিয়ে পিঠের ব্যান্ডেজ সরিয়ে হতভম্ব হয়ে যায়। পিঠের চামড়া পুড়ে যাবার কারণে ট্যাটুতে থাকা পাগলা গারদ থেকে হাসপাতালে যাওয়ার ম্যাপটা নষ্ট হয়ে গেছে। মাইকেল এতে প্রায় কাঁদো কাঁদো হয়ে যায়। আসলে মাইকেল আর লিঙ্কনের জীবন এরকম ছিল না। লিঙ্কন তার ছন্নছাড়া জীবন নিয়ে বেশ ছিল। সংসারের প্রতি তার কোনো দায় দায়িত্ব ছিল না, নিজের মতোই চলত। সমস্যা শুরু হয় যখন তার $90,000 ঋণ হয়ে যায়। সে এই ঋণ কিছুতেই শোধ দিতে পারছিল না। এরই মধ্যে একজন তার ঋণ শোধ করে দেয়। বিনিময়ে তাকে স্টেটমেন্টকে খুন করতে বলে। লিঙ্কন পরামর্শের জন্য মাইকেলকে ফোন করে, কিন্তু মাইকেল ব্যক্তিগত কাজে বিজি থাকায় লিঙ্কনের ফোনটা রিসিভ করে না। তাই লিঙ্কন এই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলে। সে পার্কিং লটে স্টেটমেন্টকে গুলি চালাতে গিয়ে দেখে স্টেটমেন্ট আগে থেকেই মরে পড়ে আছে, মানে মরার ভান ধরে ছিল আর কি। তো লিঙ্কন এটা দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে পলের কাজ হয়ে যায়। সে কন্ট্রোল রুমে বসে এই ফুটেজটা কাটাছেড়া করে লিঙ্কনকে খুনি বানিয়ে দেয়। মাইকেল প্রথমে লিঙ্কনের ওপরে খুবই আপসেট ছিল। সে ধরেই নিয়েছিল লিঙ্কনই খুনি। তাছাড়া সে ভেবেছিল এই $90,000 লিঙ্কন মদ জুয়া খেলে নষ্ট করেছে। পরে অবশ্য সে ভেরোনিকার কাছ থেকে জানতে পারে এই টাকাগুলো লিঙ্কন মাইকেলের পড়াশোনার জন্য খরচ করেছিল। এরপরে আস্তে ধীরে সে জানতে পারে লিঙ্কন নিরপরাধ, তাকে ফাঁসানো হয়েছে। মাইকেলের মনে হতে থাকে লিঙ্কনের এই পরিণতির জন্য সেই দায়ী। তাই সে লিঙ্কনের বাঁচানোর চেষ্টা করতে থাকে। এরই মধ্যে সে জানতে পারে লিঙ্কনকে ফক্স রিভার জেলে পাঠানো হচ্ছে। কাকতালীয়ভাবে মাইকেল যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি ফক্স রিভার জেলটা নির্মাণ করেছিল। তাই মাইকেল অফিস থেকে ফক্স রিভারের লেআউট ব্লুপ্রিন্ট চুরি করে আনে। এরপরে সে দিনের পর দিন বিভিন্ন খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে নিজের মাস্টার প্ল্যান তৈরি করে ফেলে। যাই হোক, দুই ভাইয়ের অতীত কাহিনী যখন বললামই, তাহলে তাদের সহযোগীদের অতীতের গল্পটাও একটু বলি। এই যে শান্তশিষ্ট ডাক্তার সারা, সে কিন্তু সবসময় এরকম ছিল না। ডাক্তার হয়েও সে একসময় ভয়ানক ড্রাগ অ্যাডিক্টেড ছিল। সে নিয়মিত মরফিন ইনজেকশন নিত। তো একদিন রাস্তা দিয়ে যাবার সময়ে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে। সারা এই সময় নেশায় বুঁদ হয়েছিল, তাই চোখের সামনে ছেলেটাকে মরতে যেতে দেখেও সে কিছুই করতে পারে না। এই ব্যাপারটা তার মনে খুব আঘাত করে। তাই সে নেশা ছাড়তে রিহ্যাবে ভর্তি হয়। অনেকদিন রিহ্যাবে থাকার পরে সে স্বাভাবিক হতে শুরু করে। এর মধ্যে তার ক্যাপ্টেন বেলিকের সাথে পরিচয় হয়। বেলিক সারাকে জানায় জেলের হাসপাতালে একজন ডাক্তারের পোস্ট খালি আছে, সারা চাইলে সেখানে জয়েন করতে পারে। তো এরপরে সারা ফক্স রিভার জেলের হাসপাতালে ডাক্তার হয়ে আসে। এদিকে বেঞ্জামিনকে যে আমরা রাগী ঘাটতেরা হিসেবে দেখি, আসলে সে এরকম ছিল না। সে কোনো ক্রিমিনালও না। বেঞ্জামিন US মিলিটারি সার্জন ছিল। সে কুয়েতে পোস্টিংয়ে ছিল। তো একদিন সে জানতে পারে সেখানে হাজতে কয়েদিদের এনে নির্মম অত্যাচার চালানো হয়। এই ব্যাপারে সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নালিশ জানায়, যার কারণে কমান্ডিং অফিসার বেঞ্জামিনকে চাকরিচ্যুত করে। পরবর্তীতে দেশে ফিরে বেঞ্জামিন ট্রাক ড্রাইভারি করা শুরু করে। কিন্তু সে জানতো না ট্রাকের ভেতরে ইলিগাল মালামাল ছিল। একদিন পুলিশ ট্রাকে রেড দেয়, আর সেই মামলায় বেঞ্জামিনের জেল হয়ে যায়। আর ফার্নান্দোর ব্যাপারটা মূলত প্রেম ঘটিত। তার মারিক্রুজের সাথে রিলেশন ছিল, কিন্তু তাদের মাঝে একজন তৃতীয় পক্ষ ছিল। সে হলো ফার্নান্দোর বেস্ট ফ্রেন্ড হেক্টর। তো ফার্নান্দো মারিক্রুজকে বিয়ের প্রপোজাল দিতে চাইছিল, কিন্তু তার কাছে আংটি কেনার টাকা ছিল না। তাই সে একটা দোকানে ছিনতাই করতে যায়। তখনই হেক্টর বেইমানি করে পুলিশ ডেকে ফার্নান্দোকে হাতে নাতে ধরিয়ে দেয়, যাতে ফার্নান্দোকে সরিয়ে দিয়ে সে মারিক্রুজের সাথে সেটেল হতে পারে। আর টিব্যাগ কিন্তু জন্মগত হারামি ছিল। সে একজন বিবাহিত 2 বাচ্চার মায়ের সাথে পরকিয়া করত। একদিন মহিলা টিভির নিউজে জানতে পারে এই টিব্যাগ একজন সাইকোপ্যাথ খুনি। এছাড়াও সে একজন পলাতক আসামি। তাই সে পুলিশ ডেকে টিব্যাগকে ধরিয়ে দেয়।
এছাড়া বাকি থাকলো ডিবি কুপার। তার প্লেন হাইজ্যাকের কথা তো আপনাদের প্রথম পর্বেই বলেছিলাম। যারা জানেন না এই ইন্টারেস্টিং গল্পটা প্রথম পর্ব থেকে শুনে আসতে পারেন। যাই হোক, এবার গল্পে ফিরি। তো সারা ওয়ার্ডেনের কাছে গিয়ে জানিয়ে দেয় সে মাইকেলের পিঠের পোড়া জায়গা থেকে গার্ডের ইউনিফর্মের ফেব্রিক্স পেয়েছে। তাই তার মনে হচ্ছে হয়তো কোনো গার্ড মাইকেলকে টর্চার করেছে। এদিকে মাইকেল ম্যাপটা আবারও আঁকার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছিল না। পরের দিন সকালে মাইকেল এবং বাকিরা ব্রেক রুমে কাজে গিয়ে আরেকটা দুঃসংবাদ পায়। একজন গার্ড জানায় পিআইদের ব্রেক রুমের কাজ থেকে অব্যাহতি দিয়েছে, আজকেই তাদের শেষ দিন। এটা শুনে তারা খুবই সমস্যায় পড়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় আপাতত তারা মেঝের গর্তটাকে কনক্রিট দিয়ে ভরাট করে দেবে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তবে হাতুড়ি দিয়ে আবার এটা ভেঙে নেওয়া যাবে। তো তারা দ্রুত কাজ শুরু করে, কিন্তু এরই মধ্যে আবার বেলিক ডেভিডকে নিয়ে আসে এবং বলে আজ থেকে সেও পিআইদের সাথে কাজ করবে। আসলে মাইকেলের ওপরে নজরদারি করতেই বেলিক ডেভিডকে এখানে রেখে যায়। ডেভিড আশায় তাদের কাজের সমস্যা হচ্ছিল, এই জন্য তারা ডেভিডকে রঙের ব্রাশ ধুয়ে আনার বাহানা দিয়ে বাইরে পাঠিয়ে দেয় এবং পুনরায় গর্ত ভরাটের কাজ শুরু করে। তবে তারা বেশিক্ষণ কাজ করতে পারে না। একজন গার্ড এসে ব্রেক রুমের কাজ বন্ধ করে বাইরে গিয়ে কাজ করতে বলে আর মাইকেলকে ধরে ওয়ার্ডেনের অফিসে নিয়ে যায়। ওয়ার্ডেন মাইকেলকে সেই গার্ডের নাম জিজ্ঞেস করে যে তার পিঠে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছে, কিন্তু মাইকেল আন্দাজে কার নামই বা বলবে, সে কারো নামই বলে না। তাই ওয়ার্ডেন রেগে গিয়ে মাইকেলকে আয়নাঘরে লিঙ্কনের পাশের সেলে পাঠিয়ে দেয়। মাইকেল লিঙ্কনকে বর্তমান সমস্যার ব্যাপারে জানিয়ে দেয়। লিঙ্কন মাইকেলকে পরামর্শ দেয় আয়নাঘরে থাকাকালীন মানুষের মস্তিষ্কে প্রচুর ইফেক্ট পড়ে, মাথা আওলাঝালা হয়ে যায়। তাই মাইকেল যেন নিজেকে সংযত রাখে। মাইকেল কিছুক্ষণ শান্ত থাকার পরে নিজের জামা ছিঁড়ে ছেঁড়া অংশগুলো দিয়ে পাগলাগারদ থেকে হাসপাতালে যাওয়ার ম্যাপটা আবারও আঁকার চেষ্টা করে, কিন্তু আবারও সে ব্যর্থ হয়। তাই সে রাগে দেয়ালে ঘুষি মেরে মেরে নিজের হাত রক্তাক্ত করে ফেলে। এদিকে ভেরোনিকা, নিক আর এলজে প্রমাণ খোঁজার চেষ্টা করছিল। তখন তাদের কুইনের কথা মনে পড়ে, যাকে তারা কুয়ার ভেতরে ফেলে দিয়েছিল। তো তারা কুয়ার কাছে গিয়ে দেখে কুইন মরে পড়ে আছে। কুইনের হাতে তার মোবাইলটাও ছিল। তারা এলজেকে মোবাইলটা আনতে কুয়ার ভেতরে পাঠিয়ে দেয়। এলজে মোবাইল নিয়ে ওঠার সময়ে কুয়ার দেয়ালে দেখতে পায় কুইন মরার আগে পল কেলারম্যানের আসল নাম যে ওয়েন ক্রেভিকি সেটা লিখে রেখে গেছে। তবে এলজে কাউকে এই ব্যাপারে কিছু জানায় না। অন্যদিকে পিআইরা টেনশনে ছিল, মেঝের গর্তটা ভরাট করতে না পারলে তাদের সবার খবর হয়ে যাবে। তো তারা এবার ফার্নান্দোকে বলে তার সেলের সাথে যেহেতু টানেলে যাবার পথ আছে, তাই তাকেই এই কাজের দায়িত্ব নিতে হবে। রাতে ফার্নান্দো টানেল দিয়ে ব্রেক রুমে গিয়ে গর্তটা ঢালাই করে দেবে। এই কাজে ধরা পড়ার রিস্ক ছিল, তাই ফার্নান্দো সেটা করতে চাইছিল না। তবুও সবাই তাকে চাপাচাপি করায় সে রিস্ক নিতে রাজি হয়। তো রাতে টানেলে যাবার আগে সে টিব্যাগকে মেয়েদের একটা অন্তর্বাস ম্যানেজ করে দিতে বলে। তাদের জেলে একজন কয়েদি ছিল যে নিজেকে মন থেকে মেয়ে মনে করত, এমনকি সে মেয়েদের মতোই ড্রেস আপে থাকতো। তাই টিব্যাগ তার কাছ থেকে একটা অন্তর্বাস এনে ফার্নান্দোকে দেয়। এরপরে ফার্নান্দো টানেল দিয়ে ব্রেক রুমে গিয়ে গর্তটা ঢালাই করে দেয়। আর গর্ত ঢালাই করার কারণে তার তো পুনরায় টানেলে ঢোকার সুযোগ ছিল না। তাই সে সামনের পথ দিয়ে পালিয়ে সেলে আসার চেষ্টা করে, কিন্তু মাঝ রাস্তায় সে ধরা পড়ে যায়। বেলিক ফার্নান্দোকে অফিসে এনে মারধর করে এবং সার্চ করে তার কাছে মেয়েদের একটা অন্তর্বাস পায়। ফার্নান্দো বলে এটা তার গার্লফ্রেন্ডের একমাত্র স্মৃতি, এটা সে কাজের সময় ফেলে এসেছিল, এই জন্যই রিস্ক নিয়ে এটা উদ্ধার করতে গিয়েছিল। বেলিক তার কথায় কনভিন্স হয় ঠিকই, তবে তাকেও আয়নাঘরে লিঙ্কন আর মাইকেলের পাশের সেলে পাঠিয়ে দেয়। তো সেলে গিয়ে ফার্নান্দো লিঙ্কনের সাড়া পেলেও মাইকেলের সাড়া পায় না। এই জন্য লিঙ্কন গার্ডকে ডেকে মাইকেলের সেলটা চেক করতে বলে। গার্ড মাইকেলের সেলের ভেতরে দেখা মাত্রই দ্রুত হাসপাতালে খবর দেয়। এদিকে ভেরোনিকা আর নিক বাইরে বেরিয়ে গেলে এলজে ওয়েন ক্রেভিকির নামটা সার্চ করে পলের অ্যাড্রেস বের করে। এরপরে তার টেলিফোনে কল করে অটো রিপ্লাইয়ের ভয়েস শুনে শিওর হয়ে যায় এটা সেই লোকটা যে তার মা আর সৎ বাবাকে খুন করে তাকে ফাঁসিয়েছিল। এরপরে এলজে নিকের লুকিয়ে রাখা একটা গান নিয়ে পলের বাড়িতে চলে যায়। পল বাড়িতে ছিল না, তাই সে দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু এই দৃশ্যটা পলের প্রতিবেশী দেখে ফেলে এবং পুলিশকে ফোন করে। একটু পরে পল বাড়িতে ফিরলে এলজে তার দিকে গান পয়েন্ট করে, এমনকি গুলিও চালিয়ে দেয়। গুলিটা পলের ঘাড় ঘেঁষে চলে যায়। একটু আহত হলেও সামান্যর জন্যই পল মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। এ সময় প্রতিবেশীর ফোন পেয়ে পুলিশ চলে আসে, তাই বাধ্য হয়ে এলজে আত্মসমর্পণ করে এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এদিকে মাইকেলকে চেক আপ করতে সারা আসে।
এবং দেখে তার বিধ্বস্ত অবস্থা। মাইকেলের আই মুভমেন্ট নেই, কেমন অসাড় হয়ে পড়েছে, কোনো অনুভূতি নেই। সারা ওয়ার্ডেনকে ডেকে জানায় মাইকেল মানসিক স্ট্রেসে পাগল হয়ে গেছে, তাই তাকে পাগলাগারোতে শিফট করা হয়। আর পাগলাগারোতে গিয়েই মাইকেল স্বাভাবিক হয়ে যায়। আসলে সে এতক্ষণ পাগল হবার অ্যাক্টিং করছিল, কারণ এই পাগলাগারোতেই তার এক্সেলমেট হেইওয়ার রয়েছে। মাইকেল বাদে একমাত্র হেইওয়ারই তার পিঠের ট্যাটুটা ভালো মতো পর্যবেক্ষণ করেছিল। এমনকি সেলের ভেতরে থাকাকালীন জাস্ট 2-3 দিনেই হেইওয়ার তার ট্যাটুর রহস্য ক্র্যাক করে ফেলেছিল। তাই মাইকেলের ধারণা সে হেইওয়ারের কাছ থেকে ট্যাটুতে আঁকা ম্যাপটা আবারও পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু হেইওয়ারের সাথে কথা বলতে গেলে দেখা যায় সে সবকিছুই ভুলে গেছে, এমনকি সে মাইকেলকেও চিনতে পারছিল না। মাইকেল বেশ কিছুক্ষণ ধরে হেইওয়ারকে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেবার চেষ্টা করে। এতে হেইওয়ারের কিছু কিছু স্মৃতি মনে পড়ে, যেমন মাইকেল তার পেস্টের টিউব চুরি করেছিল। মাইকেলের মুখে এবার হাসি ফুটে ওঠে, কিন্তু তখনই আবার গার্ড এসে হেইওয়ারকে একটা ওষুধ খাইয়ে দেয়। ঔষধের প্রভাবে সে আবারও ভুলে যায়। গার্ড একই ওষুধ মাইকেলকেও জোর করে খাওয়ায়। অবশ্য মাইকেল ওষুধ মুখে নিলেও সেটা না গিলে গার্ড চলে যাবার পরে আবার বের করে ফেলে। এদিকে মাইকেল এবং ফার্নান্দো সেলে না থাকার সুযোগে বেলিক এবং গ্যারি সেলটা বিক্রি করার কথা ভাবে। এই সেলটা একদম মিডল পয়েন্টে, তাই শীত হোক বা গরম এটা একটু এক্সট্রা আরামদায়ক। এই জন্য তারা অন্য কয়েদিদের কাছে সেলটা টাকার বিনিময়ে বিক্রি করতে চাইছিল। তাই ব্যাপারটা টি-ব্যাগ জেনে ফেলে এবং বিচলিত হয়ে যায়, কারণ এই সেলের ভেতরে টানেলে যাওয়ার পথ করা আছে। অন্য কেউ সেলে আসলে তারা সবাই ফেসে যাবে। তাই টি-ব্যাগ ডিবি কুপার এবং বেঞ্জামিনকে ব্যাপারটা জানিয়ে দেয়। বেঞ্জামিন দ্রুত গ্যারির কাছে গেলে গ্যারি জানায় একজনের সাথে তার $250 ডিল হয়ে গেছে। বেঞ্জামিন গ্যারিকে বলে সে তাকে $500 দেবে। গ্যারি যেন আগের ডিলটা ক্যান্সেল করে দেয়। এদিকে পল গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন সামান্থা কোম্পানির লোকজন গিয়ে তাকে আটকায় আর বলে এলজের মতো বাচ্চা একটা ছেলে তার অ্যাড্রেস খুঁজে বের করে তার উপরে গুলি চালিয়েছে, তাই তারা আর পলের ওপরে ভরসা করতে পারবে না। সামান্থা জানায় পলকে সিক্রেট সার্ভিস থেকে বের করে দেওয়া হচ্ছে, সে যেন এই কেসটা নিয়ে আর মাথা না ঘামায়। অন্যদিকে বেঞ্জামিন মাইকেলের সেলটা কেনার জন্য তার এক বন্ধুর কাছে গিয়ে পাওনা টাকা চায়, কিন্তু বেঞ্জামিন ইদানিং শ্বেতাঙ্গদের সাথে মিশছে, এটা তার বন্ধুরা পছন্দ করছিল না, তাই সে টাকা দেবে না বলে। এতে বেঞ্জামিন রেগে গিয়ে তাকে ঘুষি মারে। তখন তার বাকি বন্ধুরাও চলে আসে এবং উল্টো বেঞ্জামিনকেই মারতে শুরু করে। বেঞ্জামিন মারঠার খেয়ে ডিবি কুপার আর টি-ব্যাগকে জানায় সে টাকা ম্যানেজ করতে পারেনি। তখন টি-ব্যাগ বলে তারা জুয়া খেলে টাকা ম্যানেজ করবে। ডিবি কুপার জুয়া খেলার জন্য টি-ব্যাগকে $100 দেয়। এই টাকা দিয়ে সে আর বেঞ্জামিন $500 জিতে যায়। এদিকে মাইকেল বহু প্রচেষ্টার পরে হেইওয়ারের স্মৃতি ফেরাতে পারে। সে শার্ট খুলে নিজের পিঠটা হেইওয়ারকে দেখিয়ে বলে সে যেন পুড়ে যাওয়া জায়গার ম্যাপটা আঁকার চেষ্টা করে। এই সময় মাইকেল লন্ড্রিম্যান পেন্দোজোকে কাপড় সংগ্রহ করতে দেখতে পেয়ে তাকে ডাক দেয়। এরপরে পেন্দোজোকে বলে সে যেন তার হয়ে ফার্নান্দোর কাছে একটা মেসেজ নিয়ে যায়। এই সময় যেহেতু মাইকেল খালি গায়ে ছিল, তাই পেন্দোজো মাইকেলের পোড়া দাগটা দেখতে পায় এবং বুঝে যায় তার কাছ থেকে ইউনিফর্ম নিয়ে তারা কোনো উল্টাপাল্টা কাজ করেছে। যাই হোক, হেইওয়ার এক পর্যায়ে নিখুঁতভাবে ম্যাপটা এঁকে ফেলে, কিন্তু সমস্যা হলো ম্যাপ আঁকতে গিয়ে হেইওয়ারের সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। তার এটাও মনে পড়ে মাইকেল কিভাবে নিজেকে আহত করে হেইওয়ারের ওপরে দোষ চাপিয়ে দিয়ে তাকে পাগলাগারোতে পাঠিয়েছিল। তাই হেইওয়ার তার আঁকা ম্যাপটা ছিঁড়তে শুরু করে। তখন মাইকেল তাকে এটা সেটা বুঝিয়ে শান্ত করে এবং বলে সে জেল থেকে পালিয়ে যাচ্ছে, এটাই হলো পালানোর রাস্তা। সে পালানোর সময়ে হেইওয়ারকেও সাথে নিয়ে যাবে। এসব শুনে হেইওয়ার শান্ত হয় এবং মাইকেলকে ম্যাপটা দিয়ে দেয়। অন্যদিকে জুয়ায় জিতে আনা টাকাগুলো বেঞ্জামিন গ্যারিকে দেয়, কিন্তু গ্যারি জানায় সেলের প্রাইস বেড়ে গেছে, তার আরও $200 চাই। বাধ্য হয়ে বেঞ্জামিন এবার ডিবি কুপারে ঘড়িটা চেয়ে নিয়ে গ্যারিকে দিয়ে দেয়, কিন্তু গ্যারি তার সাথে বেইমানি করে টাকা এবং ঘড়ি নিয়ে চলে যায়। উপরন্তু তাকে সেলটাও দেয় না। তাই তারা গ্যারির ওপরের প্রতিশোধ নেবার কথা ভাবে। তাদের কাছে এই সুযোগটাও চলে আসে যখন পেন্দোজো বেঞ্জামিন আর লিঙ্কনের কাছ থেকে মাইকেলের মেসেজ নিয়ে যায়। তারা আবার পেন্দোজোকে মেসেজ দিয়ে টি-ব্যাগ বেঞ্জামিন ডিবি কুপারের কাছে পাঠায়। তখন তারা পেন্দোজোকে দিয়ে মাইকেলের কাছে মেসেজ পাঠায়। মাইকেল যেন ওয়ার্ডেনকে বলে গ্যারি তার কাছে টাকা দাবি করেছিল, সে টাকা না দেওয়ায় গ্যারি তার পিঠ পুড়িয়ে দিয়েছে। ব্যাপারটা প্রমাণ করার জন্য পেন্দোজো ডিবি কুপারকে পোড়া ইউনিফর্ম দেয় আর ডিবি কুপার ময়লা আনার নাম করে সেটা গ্যারির লকারে রেখে আসে। এদিকে মাইকেলকে সারা দেখতে আসলে মাইকেল বলে সে সুস্থ হয়ে গেছে
তখন সারা মাইকেলকে ওয়ার্ডেনের কাছে পাঠায় এবং মাইকেল তাকে গ্যারির কথা বলে দেয়। ওয়ার্ডেন রেগেমেগে গ্যারির লকার চেক করার সময়ে টাকা, ডিবি কুপারের ঘড়ি এবং পোড়া ইউনিফর্মটা পেয়ে যায়। এই কারণে ওয়ার্ডেন গ্যারিকে চাকরিচ্যুত করে ফক্স রিভার থেকে বের করে দেয় আর মাইকেল ডিবি কুপারের ঘড়িটা উদ্ধার করে তাকে আবার ফিরিয়ে দেয়। এদিকে ভেরোনিকা আর নিক কুইনের মোবাইলটা ঘেটে কয়েকশো কন্ট্যাক্ট নম্বর পায়, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় একটা নম্বরেও ফোন ঢুকছে না। অন্যদিকে লিঙ্কনকে এলজের সাথে দেখা করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। খুনের দায়ে এলজেকে শাস্তি দেওয়া হয়েছে, তবে যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক তাই জেলে না পাঠিয়ে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তো সাজা শুরু হওয়ার আগে লিঙ্কন যাতে ছেলের সাথে দেখা করতে পারে ভেরোনিকা এই জন্য আপিল করেছিল। যদিও এই ধরনের আপিলে দেখা করার পারমিশন দেওয়া হয় না, তবে লিঙ্কনকে পারমিশন দেওয়া হয়েছে। আসলে বাবা ছেলের দেখা করার ব্যবস্থা ভাইস প্রেসিডেন্টই করে দিয়েছে, যাতে তারা রাস্তাতেই লিঙ্কনকে মেরে ফেলতে পারে এবং পুরো কেসটা শেষ করে দিতে পারে। তো যখন লিঙ্কনকে পুলিশের জিপে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই জিপটাকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারে এবং অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। একটু পরে পল বেরিয়ে এসে আহত লিঙ্কনকে মুখ চেপে হত্যার চেষ্টা করে, তবে এই সময় সেখানে লিঙ্কনের বাবা চলে আসে আর পলকে মেরে সেন্সলেস করে লিঙ্কনকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে মাইকেল আর ফার্নান্দো দুজনেই আবারও জেলে সবার মাঝে ফিরে আসে। মাইকেল সবাইকে নতুন প্ল্যানের কথা জানায়। এই প্ল্যানে তাদের একটাই বাধা, সেটা হলো তাদের হাসপাতালে চাবি লাগবে, আর সেটা তারা কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারছিল না। তারা আলোচনা করছিল। এই সময় জন সুস্থ হয়ে আবারও জেলে ফিরে আসে। জনকে হেঁটে গাড়ি থেকে নামতে দেখে টি ব্যাগের হুঁশ উড়ে যায়। ক্যান্টিনে খাবার সময় মাইকেল জনের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে এখনো পালানোর প্ল্যানে সামিল হবে কিনা। জন তাকে সম্মতি জানিয়ে দেয়। অন্যদিকে বেলিক ওয়ার্ডেনকে অ্যাক্সিডেন্টের কথা জানায়, সেই সাথে এটাও বলে লিঙ্কন মিসিং। তারা এবার চিন্তায় পড়ে যায়, কারণ লিঙ্কনকে খুঁজে না পেলে তাদের চাকরি চলে যাবে। ওয়ার্ডেন বেলিককে নির্দেশ দেয় সে যেন যেভাবেই হোক লিঙ্কনকে খুঁজে বের করে। বেলিক ঘটনাস্থলে গিয়ে দেখে দুজন গার্ড মারা গেছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে সে পলকেও পেয়ে যায়। পল জিজ্ঞাসাবাদের সুযোগ না দিয়ে ফেক আইডেন্টিটি দিয়ে সেখান থেকে চলে যায়, তবে যাবার আগে পুলিশের একটা ওয়াকিটকি চুরি করে নেয় যাতে তাদের আপডেট সে জানতে পারে। এদিকে মাইকেল হাসপাতালে চেকআপে গিয়ে সারার পকেট থেকে চাবিটা চুরির চেষ্টা করে। এই জন্য সারার ইমোশনের সুযোগ নিয়ে তাকে একটা কিস করে, কিন্তু শেষ পর্যন্ত সে আর চাবিটা চুরি করতে পারে না। তো মাইকেল ফিরে এসে ডেভিডের কাছে যায় এবং তাকে চাবিটা চুরি করে আনতে বলে, কিন্তু ডেভিডের মন খারাপ ছিল। তাকে যার সেলে রাখা হয়েছে সে তাকে অনেক অত্যাচার করে। ডেভিড জানায় তার বন্ধুর বাবার অনেক বেসবলের কার্ড ছিল, সে টুকটাক কার্ড চুরি করে বিক্রি করত, কিন্তু একদিন না জেনে প্রায় $3 লাখ একটা কার্ড চুরি করে ফেলে, যার কারণে তার জেল হয়ে গেছে বলেই ডেভিড কেঁদে ফেলে। এটা দেখে মাইকেলেরও বেশ খারাপ লাগে। অন্যদিকে লিঙ্কনকে তার বাবা একটা গ্যারেজে নিয়ে যায়। জ্ঞান ফিরে বাবাকে চোখের সামনে দেখে লিঙ্কন হতবাক হয়ে যায়। লিঙ্কনের বাবা জানায় সে শুনেছিল ওরা লিঙ্কনকে এলজের সাথে দেখা করার পারমিশন দিয়েছে। এটা শুনেই সে বুঝে গিয়েছিল ওরা লিঙ্কনকে মারার ফাঁদ পেতেছে। লিঙ্কন বাবাকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। লিঙ্কনের বাবা জানায় সে একসময় দ্য কোম্পানির এজেন্ট ছিল, এই জন্যই তাকে পরিবারের থেকে দূরে থাকতে হতো। একদিন সে কোম্পানির চাকরি থেকে বেরিয়ে আসে এবং ইকোফিল্ডের সমস্ত দুর্নীতির কথা ফাঁস করে দেয়। তারপর থেকে কোম্পানির লোকেরা তাকে ট্রেস করে বেড়াচ্ছে। এমনকি লিঙ্কনকে ফাঁসানোটাও কোম্পানিরই একটা চাল, যাতে সে লিঙ্কনকে বাঁচানোর জন্য বাইরে আসে এবং কোম্পানি তার অ্যাক্সেস পেয়ে যায়। যাই হোক, এদিকে মাইকেল তার ফেক বউ নিকাকে ফোন করে হেল্প চায়, সে যেন সারার কাছ থেকে চাবিটা চুরি করে এনে দেয়। অন্যদিকে স্টেটম্যান ভাইস প্রেসিডেন্ট রেইনল্ডকে ফোন দিয়ে বলে লিঙ্কন পালিয়ে গেছে, মানে এবার তারা সবাই বিপদে পড়বে। রেইনল্ড ভাইকে ভরসা দিয়ে বলে সে সব সামলে নেবে। এদিকে টি ব্যাগ দাড়ি শেভ করছিল, তখন সেখানে জন চলে আসে। জনকে দেখে সে বেশ ঘাবড়ে যায়, তবে জন তাকে অবাক করে দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। টি ব্যাগও কোনো ঝামেলা না করে হাত মিলিয়ে নেয়। রাতে নিকা মাইকেলের কথা মতো সারার কাছে যায়। এরপরে সারার সাথে ভালো মন্দ গল্প জুড়ে দেয়, আর এর ফাঁকি সে হাসপাতালের চাবিটা চুরি করে নিয়ে চলে আসে। এরপরে জেলে গিয়ে মাইকেলকে চাবিটা দিয়ে দেয়। অন্যদিকে লিঙ্কন এবং তার বাবাকে গ্যারেজে একজন লোক দেখে ফেলে আর পুলিশকে জানিয়ে দেয়। ওয়াকিটকিতে পলো অ্যাড্রেসটা জেনে যায়, আর পুলিশ আসার আগে সে গ্যারেজে পৌঁছে যায়। এই সময় বেলিকো ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায়। একদিকে পুলিশ, অন্যদিকে পল। তাই লিঙ্কন তার বাবাকে পালিয়ে যেতে বলে নিজে পুলিশের কাছে আবারও আত্মসমর্পণ করে। এদিকে সারা ডিউটিতে এসে দেখে সে তার চাবিটা খুঁজে পাচ্ছে না। তখন তার গতরাতের নিকার কথা মনে পড়ে। সারা ভিজিটিং রেজিস্টার চেক করে দেখতে পায়
নিকা মাইকেলের সাথে দেখা করতে এসেছিল। এটা দেখেই সে বুঝে যায় মাইকেলই ছলে বলে কৌশলে চাবিটা চুরি করিয়েছে। মাইকেল এই সময় ফিল্ডে নিশ্চিন্তে হাঁটছিল। তখন জন তার কাছে এসে আবারও ফিবোনাচির অ্যাড্রেসটা চায়। বরাবরের মতো আবারও মাইকেল অ্যাড্রেসটা দেয় না। তখন জন রাগ করে নিককে ফোন করে। আসলে এতদিন ধরে নিক ভেরোনিকার সাথে এই জন্যই লেফটে ছিল, কারণ জনই তাকে এই কাজের জন্য হায়ার করেছিল। তো জন নিককে বলে সে যেন ভেরোনিকাকে গুস পার্ক এয়ার স্ট্রিপে তার লোকজনের হাতে তুলে দেয়। এবার সে ভেরোনিকাকে হোস্টেস বানিয়ে মাইকেলের কাছ থেকে ফিবোনাচির অ্যাড্রেস ম্যানেজ করবে। যাই হোক, মাইকেল একটা নকল চাবি বানিয়ে নেওয়ার পরে হাসপাতালে ইনসুলিন নিতে গিয়ে সারার চাবিটা ড্রয়ারের ভেতরে রেখে দেয়। কিন্তু সারা তো মাইকেলের প্ল্যান জেনে গিয়েছিল, তাই সে একজন মিস্ত্রি ডেকে এনেছিল দরজার লকটা চেঞ্জ করার জন্য। দরজার লক চেঞ্জ করতে দেখে মাইকেলের এক্সপ্রেশনই বদলে যায়। সারা এই ব্যাপারটা ভালো করে খেয়াল করে আর তার চোখ পানিতে ছলছল হয়ে যায়। ফিরে এসে মাইকেল আরেকটা ভুল করে, সে ডেভিডকে নিজের পালানোর টিমে নিয়ে নেয়। কিন্তু সে তো আর জানতো না ডেভিড বেলিকের ইনফরমার। তো ডেভিড দ্রুত বেলিককে জানিয়ে দেয় মাইকেল আর তার দল জেল থেকে পালানোর প্ল্যান করছে আর এই রহস্য ব্রেক রুমে লুকিয়ে আছে। বেলিক তখনই হাতুড়ি নিয়ে ব্রেক রুমে যায় এবং মেঝে ভেঙে সুড়ঙ্গটা খুঁজে পায়। ঠিক তখনই পেছন থেকে ডিবি কুপার তাকে অ্যাটাক করে। এতে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ডিবি কুপার বেলিককে মেরে সেন্সলেস করে হাত পা মুখ বেঁধে টানেলের ভেতরে ফেলে দেয়। যদিও হাতাহাতির সময়ে একটা কাচের টুকরো ডিবি কুপারের পেটে ঢুকে গিয়ে সেও বেশ খানিকটা আহত হয়। ডিবি কুপার বাইরে এসে দলের সবাইকে ব্যাপারটা জানায়। সবাই এতে বিচলিত হয়ে পড়ে। বেলিক যেহেতু সুড়ঙ্গের কথা জেনে গিয়েছে, তাই সব গার্ডেরা জানতে বেশি সময় লাগবে না। তবে বেলিককে গার্ডদের খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের হাতে সময় আছে। এই জন্য তারা আজ রাতেই পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ততক্ষণে গার্ডদের মধ্যে বেলিকের ব্যাপারে আলোচনা শুরু হয়ে যায়। কেননা চাকরি জীবনে বেলিক কখনো লেট করে আসেনি, তাই তাকে ডিউটিতে না দেখে সবাই বেশ অবাক হচ্ছিল। মাইকেল ক্যান্টিনে গিয়ে বেঞ্জামিনকে পার অক্সাইড ম্যানেজ করতে বলে, যে জিনিস মেঝে পরিষ্কার করতে লাগে আর কি। এরপরে মাইকেল ডেভিডের কাছে গিয়ে বলে তারা আজ রাতেই পালাবে। তারপরে মাইকেল হাসপাতালে সারার কাছে যায়। সারা তখনও মাইকেলের ওপরে আপসেট হয়েছিল, তাই মাইকেল এবার সারাকে সব সত্যি কথা এবং তাদের জেল পালানোর প্ল্যানের ব্যাপারে জানিয়ে দেয়। এরপর সে সারার কাছে এই ব্যাপারে হেল্প চায়। স্বাভাবিকভাবেই সারা তার এই অন্যায়কে প্রশ্রয় দেয় না। তখন মাইকেল সারাকে বলে তার বেশি কিছু করতে হবে না, সে ডিউটি শেষ করে যাবার সময় জাস্ট দরজাটা লক করতে ভুলে যাবে, এটুকু করলেই হবে। আসলে দরজায় সেন্সর লাগানো আছে, তাই তারা যদি ফোর্স এন্ট্রির চেষ্টা করে তাহলে অ্যালার্ম বেজে উঠবে। এজন্যই তার সারার হেল্প প্রয়োজন। সব শুনে সারা বুঝতে পারে মাইকেল এতদিন তাকে পছন্দ করার নাটক করেছে। সে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য সারাকে ইউজ করেছে। তাই সারা রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে জন তার একজন পার্টনারকে ফোন করে প্লেন রেডি রাখতে বলে। তার পার্টনার বলে তারা তো 6 থেকে 7 জন পালাচ্ছে, কিন্তু প্লেনে তো মাত্র 3টা সিট আছে। জন জানায় প্লেনের জন্য সবাই টিকিট পাবে না। এই বলে সে ফোন রেখে দেয়। এরপরে সে নিককে ফোন করে এবং ভেরোনিকাকে আজ রাতেই জায়গা মতো নিয়ে আসতে বলে। নিক বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যে সে এখন কি করবে। জন এরপরে স্বাভাবিকভাবে কাজে ফিরে আসে। ফিল্ডে সবাই কাজ করলেও প্রত্যেকের মাথায় পালানোর চিন্তা ছিল। কাজের ফাঁকে ডেভিড একজন গার্ডকে গিয়ে বেলিকের কথা জিজ্ঞেস করে। আসলে সে বেলিককে আজ রাতে পালানোর খবরটা দিতে চাইছিল, কিন্তু গার্ড জানায় বেলিক আজ ডিউটিতে আসেনি। তখন ডেভিড বলে সে আজ সকালে বেলিককে দেখেছে। এই সময় বেলিকের হাবভাব বুঝতে পেরে ডিবি কুপার তাকে কাজে হেল্প করতে ডাক দেয়, যাতে সে গার্ডের সাথে বেশি কথা বলতে না পারে। তবুও ড্রেসিং রুমে গিয়ে মাইকেল জানায় ডেভিডও তাদের সাথে থাকবে। ডেভিডের পাশাপাশি সে পেন্দ্রজকেও সাথে নেওয়ার কথা বলে, কারণ সেও তাদের অনেক হেল্প করেছে। এটা শুনে সবাই দ্বিমত পোষণ করে, কারণ এখন সঙ্গী বাড়া মানে তাদের জন্য রিস্ক বেড়ে যাওয়া। তবুও মাইকেল বলে ডেভিড তাকে ঘড়িটা চুরি করতে সাহায্য করেছিল, তাই সে ডেভিডের কাছে ঋণী। এই জন্য সে তার ঋণ শোধ করতে চায়। তো এবার আর কেউ কিছু বলে না। এরপরে সবাই নিজেদের সেলে ফিরে গিয়ে বিছানা জামা কাপড়ে ময়লা আবর্জনা ঘষে সেগুলো থেকে নিজেদের শরীরে গন্ধ দূর করার চেষ্টা করে, যাতে পালানোর সময়ে ট্রেন্ড কুকুরেরা গন্ধ শুকিয়ে তাদের ডিটেক্ট করতে না পারে। এ সময় মাইকেল আর ফার্নান্দো বেঞ্জামিনের এনে দেওয়া পার অক্সাইডে তাদের জেলের নীল ড্রেসগুলো ধুতে শুরু করে। পার অক্সাইডের কারণে ড্রেসের রং জ্বলে গিয়ে সেগুলো সাদা হয়ে যাবে, আর এই ড্রেস পরে তারা পাগলাগারোতে ঢুকবে, কারণ পাগলদের ড্রেসের রং সাদা হয়। যাই হোক, এদিকে ওয়ার্ডেনের আজকে বিবাহ বার্ষিকী ছিল। মাইকেল তার কথা মতো তাজমহলটা বানিয়ে রেডি করে দিয়েছে।
তাই স্ত্রীকে সারপ্রাইজ দেবার জন্য সে তাজমহলটা তুলতে গেলেই তাজমহলের ছাদটা ভেঙে যায়। আসলে মাইকেল ইচ্ছে করেই তাজমহলের একটা জয়েন্ট খুলে রেখেছিল যাতে তাজমহলটা ভেঙে যায় এবং তাকে আবারও ডাকা হয়। তো একটু পরেই মাইকেলের ডাক পড়ে। মাইকেল অফিসে গিয়ে দেখে বেলিক মিসিং এর নিউজটা ওয়ার্ডেনের কানেও চলে এসেছে। সে বেলিকের বাড়িতে ফোন করে জানতে পারে বেলিক সকালে ডিউটিতে এসেছিল। এটা শুনে ওয়ার্ডেন একজনকে নির্দেশ দেয় সেই জন্য পার্কিং লটে গিয়ে দেখে বেলিকের গাড়িটা ওখানে আছে কিনা। এরপরে ওয়ার্ডেন মাইকেলের কাছে এসে তাকে দ্রুত তাজমহলটা ঠিক করতে বলে। ঠিক তখনই মাইকেল তার মোক্ষম চালটা দেয়। সে একটা ছুরি বের করে ওয়ার্ডেনকে থ্রেট দিয়ে বলে আজকে রাতে সে পালাচ্ছে, সে সাথে করে লিঙ্কনকেও নিয়ে যাবে, আর সে যাতে লিঙ্কনকে নিয়ে বাইরে বের হতে পারে এই ব্যাপারটা ওয়ার্ডেন নিশ্চিত করবে। ওয়ার্ডেন এবার বেশ রেগে যায় আর মাইকেলের শাস্তি আরো 10 বছর বাড়িয়ে দেবার কথা বলে। তবুও মাইকেল ঘাবড়ায় না। সে ওয়ার্ডেনের গলায় ছুরি ধরে এবং গার্ডদের নির্দেশ দেওয়ায় তারা যেন লিঙ্কনকে হাসপাতালের ইনফার্মারিতে নিয়ে যায়। এরপরে মাইকেল ওয়ার্ডেনকে চেয়ারের সাথে হাত পা মুখ বেঁধে মাথায় মেরে সেন্সলেস করে দেয়। তবে তার আগে জানিয়ে রাখে তারা পালিয়ে যাবার পরে বেলিককে গার্ডের ব্রেকরুমের টানেলের ভেতরে পাওয়া যাবে। তো সেন্সলেস ওয়ার্ডেনকে মাইকেল আলমারির ভেতরে ঢুকিয়ে রাখে। এরপরে ওয়ার্ডেনের টেলিফোনের রিসিভারটা তুলে রাখে। বাইরে এসে মাইকেল ওয়ার্ডেনের সেক্রেটারিকে জানায় ওয়ার্ডেন ডিওসির সাথে জরুরি আলাপ করছে, তাই তিনি নির্দেশ দিয়েছেন কেউ যেন ওনাকে বিরক্ত না করে। তো সেক্রেটারিকে ভুজুং ভাজুং দিয়ে মাইকেল সেলে ফিরে আসে আর 5 মিনিট পরে তাদের ব্রেক টাইম দেওয়া হবে। তাই দুজনেই অস্থির হয়েছিল। টেনশনে তো ফার্নান্দোর মাথায় কোনো কাজই করছিল না। এদিকে ডিবি কুপারের পেটের ক্ষতস্থানে ক্রমাগত ব্লিডিং হয়ে যাচ্ছিল। সে ডাক্তারের কাছেও যেতে পারছিল না, এতে সে ধরা পড়ে যাবে। তাই বারবার ড্রেসিং চেঞ্জ করে রক্ত বন্ধ করার চেষ্টা করছিল। অন্যদিকে ভেরোনিকা কুইনের ফোনের ডেটা অ্যানালাইসিস করে একটা লিড পেয়ে কোথাও যেতে চাইছিল, কিন্তু নিক তাকে আটকায়। এমনকি সে গানও বের করে। তখন ভেরোনিকা বুঝতে পারে নিক নিজের উদ্দেশ্য সাধনের জন্য তাকে এতদিন সঙ্গ দিয়েছিল। ভেরোনিকা নিককে জিজ্ঞেস করে সে কার লোক। তখন নিক জনের নামটা বলে দেয়। নিক জানায় তার নিজের বাবা সাজাপ্রাপ্ত আসামি। ধরা পড়া মাত্রই তার বাবাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। জন নিককে কথা দিয়েছে নিক যদি জনের উদ্দেশ্য পূরণে সাহায্য করে তাহলে জনের কয়েকজন সাঙ্গপাঙ্গ নিকের বাবার দোষ নিজের উপরে নিয়ে নেবে, আর এভাবে নিক তার বাবাকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারবে। মূলত এই জন্যই নিক জনের হয়ে কাজ করছিল। নিক ভেরোনিকাকে বলে সে জাস্ট মাইকেলের কাছ থেকে ফিবোনাচির অ্যাড্রেস বের করতে সাহায্য করবে, তাহলেই হবে। কিন্তু ভেরোনিকা বলে অ্যাড্রেস জানার পরে যে জন তাদের ছেড়ে দেবে তার কি গ্যারান্টি আছে। এবার নিক তাকে কোনো সদুত্তর দিতে পারে না। এরই মধ্যে নিকের কাছে জনের পার্টনারের ফোন আসে, তাই নিক ভেরোনিকাকে গান পয়েন্টে রেখে বের করে নিয়ে চলে যায়। এদিকে কয়েদিরা সবাই একে একে মাইকেলের সেলের সুড়ঙ্গ দিয়ে টানেলের ভেতরে ঢুকে পড়ে। তারা এগোচ্ছিল। সে সময় অনেক প্রচেষ্টার পরে বেলিক মুখের বাঁধনটা খুলে ফেলে আর জোরে চিৎকার করতে শুরু করে। মাইকেলেরা চিৎকার শুনে দ্রুত বেলিকের কাছে চলে যায়। এরপরে টি ব্যাগ বেলিকের গলায় একটা ছুরি ধরে তার চিৎকার থামায়। যদিও দুজন গার্ড হালকাভাবে চিৎকার শুনতে পেয়ে ব্রেক রুমে চলে এসেছিল, তবে তারা কিছু বুঝতে না পেরে চলে যায়। তো মাইকেল আর টি ব্যাগ বেলিককে টেনে আরেকটু ভেতরে নিয়ে যায় আর বেলিকের ইউনিফর্ম খুলে নেয়। এরপরে তারা টানেলের ভেতর দিয়ে জেলের ফিল্ডের ম্যানহোলের কাছে চলে আসে। তারপরে মাইকেল ফলস ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। এতে পাগলা গারদের গার্ড সব পাগলাদের নিয়ে বাইরে চলে আসে। তারপর যখন বুঝতে পারে এটা ফলস অ্যালার্ম তখন আবার গার্ড সব পাগলদের পাগলা গারতে ঢোকাতে শুরু করে। আর সেই সুযোগে সবাই ম্যানহোলের ভেতর দিয়ে বেরিয়ে বাকি পাগলদের সাথে ভেতরে ঢুকে পড়ে। আর সবার শেষে মাইকেল বেলিকের ইউনিফর্ম পরে বের হয়। সে জেলের গার্ড সেজে পাগলা গারদের গার্ডের কাছ থেকে অজ্ঞান করার ইনজেকশন চায়। গার্ড মাইকেলকে ইনজেকশনটা দিলে মাইকেল আচমকা তাকিয়ে এটা পুশ করে দেয় এবং সবাইকে নিয়ে ভেতরে চলে যায়। তারপরে সে সবাইকে নিয়ে স্টোরেজ রুমে চলে আসে এবং স্টোরেজ রুমের ম্যানহোল দিয়ে আরেকটা টানেলে ঢোকে। এই টানেলটা সোজা হাসপাতালে চলে গেছে। ডাক্তার সারাও ততক্ষণে মনের সাথে অনেক লড়াই করে অবশেষে মাইকেলকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। তাই সে হাসপাতালের দরজার লক খোলা রেখেই চলে যায়। অন্যদিকে ভেরোনিকাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়ে সে বারবার নিককে রিকোয়েস্ট করছিল তাকে যেন ওদের হাতে তুলে না দেয়। এক পর্যায়ে নিক গাড়ি থামিয়ে ভেরোনিকার বাঁধন খুলে দেয় এবং আরেকটা ক্যাবে তুলে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। আরেকদিকে ভাইস প্রেসিডেন্ট রেইনল্ডের শনিদশা চলছিল। আসলে কোম্পানি পাশার দান উল্টে ফেলেছে। তারা এখন আর রেইনল্ডকে প্রেসিডেন্ট বানাতে চাইছে না। ব্যাপারটা জানতে পেরে রেইনল্ড পাগলের মতো আচরণ শুরু করে। তবে পল তাকে শান্ত করার চেষ্টা করে। পল অবশ্য তাকে আগেই সাবধান করেছিল এই কোম্পানির লোকেদের নজর একবার যার উপরে পড়ে তাকে একদম সর্বশান্ত করে দেয়। যাই হোক,
মাইকেল এবার সবাইকে নিয়ে জেলের ইনফার্মারিতে চলে আসে। সেখানে একজন গার্ড লিঙ্কনকে বসে পাহারা দিচ্ছিল। তারা গার্ডকে মেরে সেন্সলেস করে দেয় এবং লিঙ্কনকে উদ্ধার করে। এদিকে নিক বাবাকে নিয়ে পালানোর জন্য বাড়িতে যায়, কিন্তু বাড়িতে আগে থেকে জনের পার্টনার এসে বসেছিল। নিক বিশ্বাসঘাতকতা করে ভেরোনিকাকে ছেড়ে দিয়েছে, তাই লোকটা প্রথমে নিকের বাবা আর তারপরে নিককে গুলি করে মেরে ফেলে। ওদিকে সেক্রেটারি প্রায় ঘন্টাখানেক ধরে ওয়ার্ডেনের ফোন বিজি দেখে তার মনে একটু সন্দেহ জেগে ওঠে। তাই সে অফিসের ভেতরে চেক করতে গিয়ে দেখে ওয়ার্ডেন সেখানে নেই। তাই সে একজন গার্ডকে ডেকে আনে। সেই গার্ড আবার আরেকজন গার্ডকে জিজ্ঞেস করে সে ওয়ার্ডেনকে বাড়ি যেতে দেখেছে কিনা। সেই গার্ডও নিশ্চয়তা দেয় সে ওয়ার্ডেনকে বাড়ি যেতে দেখেনি। অন্যদিকে মাইকেল এবং বাকিরা মিলে হাসপাতালে দরজার কাছে চলে আসে এবং দেখে সারা তাদের জন্য দরজা খুলে রেখে গেছে। এবার তারা শেষ রুমটাতে এসে সেটার জানালা বিভিন্ন কৌশলে ভেঙে ফেলে। এখানে জানালার কাছে একটা হ্যাক থেকে একদম রাস্তা পর্যন্ত একটা পাইপ টানানো ছিল। তো তারা বের হবে, তখনই পাগলা হেওয়ার এসে ঝামেলা বাঁধিয়ে দেয়। তাকেও সাথে না নিলে সে সবাইকে বলে দেবে, তো বাধ্য হয়ে তাকেও সাথে নেওয়া লাগে। তো পাইপে ঝুলে সবার প্রথমে বাইরে লিঙ্কন যায়, এরপরে যায় জনের পরে যায় ফার্নান্দো। সবাই যখন বের হতে ব্যস্ত তখন ডিবি কুপারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। অতিরিক্ত ব্লিডিং এর জন্য তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। মাইকেল তার কাছে এগিয়ে গেলে সে বলে তার সময় শেষ। তাই সে মাইকেলকে জানিয়ে দেয় প্লেন হাইজ্যাকের পুরো টাকাটা সে ইউটাহের টোয়েলে ডাবল কে রেঞ্জের মেঝেতে পুঁতে রেখেছে, আর টাকার পরিমাণটা হলো $5 মিলিয়ন। টাকার অ্যামাউন্ট শুনে সেখানে উপস্থিত সবাই হকচকিয়ে যায়। আসলে সরকার নিজেদের ইমেজ বাঁচাতে চুরি যাওয়ার টাকার পরিমাণটা কমিয়ে $1 মিলিয়ন কথা বলেছিল। যাই হোক, ডিবি কুপার তাকে রেখেই সবাইকে চলে যেতে বলে, আর মাইকেলকে বলে সে যেন ডিবি কুপারের হয়ে তার মেয়েকে ভালোবাসা জানায়। তো এরপরে একে একে বাকিরাও বাইরে চলে যায়, আর এতজনের চাপে দেয়ালে লাগানো হ্যাকটা দুর্বল হয়ে অনেকটাই খুলে আসে। মাইকেল যখন বাইরে বের হয় ততক্ষণে সেক্রেটারি এবং গার্ডেরা ওয়ার্ডেনকে আলমারির ভেতরে খুঁজে পায়। ওয়ার্ডেন দ্রুত ইমার্জেন্সি অ্যালার্ম বাজাতে বলে, সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে। মাইকেলের পরে সর্বশেষ কয়েদি বাকি ছিল পেন্দেজো। অ্যালার্ম শুনে মাইকেল অপর প্রান্তে পৌঁছানোর আগেই সে দড়ি ধরে বাইরে চলে আসে। ফলে ভার নিতে না পেরে হ্যাকটা এবার দেয়াল থেকে খসে যায়। পেন্দেজো নিচে পড়ে যায়। মাইকেলও শেষ প্রান্তে গিয়ে নিচে ঝুলে পড়ে। যদিও শেষ মুহূর্তে লিঙ্কন তাকে হাত ধরে টেনে তুলে নেয়, কিন্তু পেন্দেজো গার্ডদের হাতে ধরা পড়ে যায়। গার্ডেরা পেন্দেজোকে জেরা করতেই সে পালিয়ে যাওয়া সবার নাম বলে দেয়। কিছুক্ষণের ভেতরে বেলিককেও উদ্ধার করা হয়। টানেল থেকে বের হবার পরে বেলিক তার শটগান নিয়ে বের হয়। সে রেগেমেগে বলে সে তাদের দেখা মাত্রই কুকুরের মতো গুলি করে মারবে। ওয়ার্ডেন সব গার্ডদের জড়ো করে বলে ওদের পালানোর 12 মিনিট হয়ে গেছে। এই সময় দৌড়ে গেলে ওরা সর্বোচ্চ 1 মাইল গিয়েছে, আর কোনো যানবাহন পেলে সর্বোচ্চ 10 মাইল গিয়েছে, তাই ওদেরকে এখনো ধরা সম্ভব। এই বলে সে গার্ডদের পাঠিয়ে দেয়। তবে মাইকেল কোনো কাঁচা খেলোয়াড় ছিল না। সে সবাইকে নিয়ে জেলের দেয়ালের ওপাশেই ঝোপের মধ্যে লুকিয়েছিল। তার প্ল্যান হলো গার্ডেরা সবাই যখন বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে তখন ফাঁকা ফিল্ডে তারা পালাবে। কিন্তু এরই মধ্যে কিছু গার্ডেরা ট্রেন্ড কুকুর নিয়ে বেরিয়ে আসে, আর কুকুরগুলো তাদের ঝোপের দিকে ইঙ্গিত করে ঘেউ ঘেউ করতে শুরু করে। তাই তারা এবার জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে। জঙ্গলের বাইরে একটা জায়গায় জনের লোকেরা গাড়ি রেখেছিল। তারা গাড়িতে উঠে বসে, তবে কৌশলে তারা পাগল হেইওয়ারকে সেখানেই ফেলে পালিয়ে যায়। পালানোর সময় জন এবার টিব্যাগের ওপরে প্রতিশোধ নিতে চায়। সিটের নিচে একটা গান লুকানো ছিল। জন গানটা বের করে টিব্যাগের মাথায় ধরে, কিন্তু টিব্যাগ আগে থেকে একটা চাল দিয়ে রেখেছিল। সে নিজের হাতের সাথে মাইকেলের হাত হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়। এই হ্যান্ডকাপটা সে হাসপাতাল থেকে লিঙ্কনকে উদ্ধারের সময়ে চুরি করে এনেছিল। তো টিব্যাগ জনকে বলে সে জানে ফিবোনাচির অ্যাড্রেস পাওয়ার জন্য মাইকেলকে জনের প্রয়োজন, তাই এখন মাইকেলই তার ঢাল হবে। যেহেতু টিব্যাগের হাত মাইকেলের হাতের সাথে আটকানো, তাই যদি জন টিব্যাগকে মেরে ফেলে তাহলে তারা যেখানেই যাবে টিব্যাগের লাশও সাথে করে বয়ে বেড়ানো লাগবে। মাইকেল টিব্যাগের কাছ থেকে হ্যান্ডকাপের চাবিটা বের করার চেষ্টা করে, কিন্তু চাবিটা টিব্যাগের মুখেই ছিল। সে চাবিটা গিলে নেয়। এদিকে ওয়ার্ডেন ফরেন্সিক ডিপার্টমেন্টকে ডাকলে তারা জানায় হাসপাতালের দরজায় কোনো ফোর্স এন্ট্রি নেই, অর্থাৎ কেউ ইচ্ছে করেই কয়েদিদের পালানোর সুযোগ করে দিয়েছে। তো ওয়ার্ডেন এবার সারার সহকর্মী ক্যাটিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। ক্যাটি জানিয়ে দেয় সারা আর মাইকেলের ভেতরে হয়তো রিলেশন চলছিল। আরেকদিকে কয়েদিদের খুঁজতে খুঁজতে বেলিক ফোর্স নিয়ে সেখানে চলে যায় যেখান থেকে মাইকেলেরা গাড়িতে উঠেছিল। সেখানে তারা একজন প্রত্যক্ষদর্শীকে পেয়ে যায় যে গাড়ির রংটা জানিয়ে দেয়। এছাড়াও বেলিক সেখানে গাড়ির ভাঙা ইন্ডিকেটর খুঁজে পায়। অন্যদিকে মাইকেলেরা গোস পার্ক এয়ার স্ট্রিপের দিকে যাচ্ছিল। সেখানে জনের লোকেরা জেট প্লেন নিয়ে অপেক্ষা করছে,
কিন্তু রাস্তায় পুলিশের চেকপোস্ট দেখে তারা থেমে যায়। পুলিশ প্রতিটা গাড়ি তন্ন করে খুঁজছিল, তাই তাদের পক্ষে সামনে এগোনো আর সম্ভব না। এই জন্য লিঙ্কন জঙ্গলের দিকে গাড়ি ঢুকিয়ে দেয়, কিন্তু কিছুটা এগিয়ে গাড়ির চাকাটা একটা গর্তে আটকে যায়। তারা গাড়ি থেকে নেমে ধাক্কা দিয়েও আর গাড়ির চাকাটা গর্ত থেকে তুলতে পারে না, তাই তারা বাধ্য হয়ে দৌড়াতে থাকে। তবে মাইকেল ডেভিডকে থামিয়ে বলে সে তাদের সাথে আসতে পারবে না। আসলে ডেভিড যে বেলিকের কাছে ইনফরমেশন পাচার করত সেটা মাইকেল অনেক আগেই বুঝতে পেরেছিল, তবুও সে ডেভিডকে নিজের ঋণ শোধ করতে বাইরে এনেছে। যাই হোক, মাইকেল আর টি-ব্যাগের হাত বাঁধা থাকার কারণে তাদের একসাথে দৌড়াতে বেশ সমস্যা হচ্ছিল, তবুও টি-ব্যাগ হ্যান্ডকাপ খুলবে না বলে জানিয়ে দেয়। কিছুক্ষণ দৌড়ানোর পরে তারা দেখে সামনে একটা বড় খাদ। এ সময় তাদের মাথার ওপরে পুলিশের একটা হেলিকপ্টার উড়ে আসে, তাই তারা দ্রুত পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, ফলে হেলিকপ্টার তাদের দেখতে না পেয়ে চলে যায়। এদিকে জনের পার্টনার জেট প্লেন নিয়ে গোস পার্ক এয়ার স্ট্রিপে অপেক্ষা করছিল। তাকে অনেকক্ষণ এখানে থাকতে দেখে ওয়াচম্যান এগিয়ে আসে এবং বলে সন্ধ্যার পরে এখানে বিমান চালানোর অনুমতি নেই। জনের পার্টনার বুঝিয়ে সুঝিয়ে বলে এটার ইঞ্জিনে সমস্যা হয়েছে, ঠিক হলেই সে চলে যাবে। তবে ওয়াচম্যানের তার কথায় সন্দেহ হয়, তাই সে পুলিশকে ব্যাপারটা জানিয়ে দেয়। অন্যদিকে ভেরোনিকা তার লিড ফলো করে সেই বাড়িতে পৌঁছে যায় যেখানে স্টেটম্যান আত্মগোপনে রয়েছে। বাড়িতে ঢুকে ভেরোনিকা চোখের সামনে স্টেটম্যানকে জীবন্ত দেখতে পায়। যাই হোক, এদিকে মাইকেলেরা পালিয়ে একটা ওয়ার্কশপে আশ্রয় নেয়। ওয়ার্কশপে একটা কাঁচি পেয়ে ফার্নান্দো হ্যান্ডকাফটা কাটার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। তখন আচমকা জন একটা কুড়াল তুলে টি-ব্যাগের হাতের ওপরে কোপ মারে। এতে টি-ব্যাগের হাতটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাইকেলও তার থেকে মুক্তি পেয়ে যায়। এ সময় আওয়াজ পেয়ে ওয়ার্কশপের মালিক বাড়ি থেকে বেরিয়ে আসলে তারা চুপ হয়ে যায় এবং এই জায়গাটাও তারা ত্যাগ করে। অন্যদিকে রেইনল্ড ক্ষমতার জন্য এতটাই বুধ হয়েছিল যে সে এবার দ্য কোম্পানির সাথে টক্কর দিয়ে একটা প্ল্যান বানায়। পলের সাহায্য নিয়ে রেইনল্ড রানিং প্রেসিডেন্ট রিচার্ড মিলসের পানির বোতলে বিশেষ ধরনের বিষ মিশিয়ে দেয়। প্রেসিডেন্ট সেই পানি খাওয়ার ফলে তার রক্তে গ্লাইকোসাইড স্যাক্সিটক্সিন মিশে যায় এবং হার্ট অ্যাটাক করে মারা যায়। রেইনল্ড এই সময় একটা জনসভাতে বক্তৃতা দিচ্ছিল, তাই তার উপরে কোনো সন্দেহ আসে না। উপরন্তু রেইনল্ড যেহেতু ভাইস প্রেসিডেন্ট ছিল, তাই প্রেসিডেন্ট রিচার্ড মিলসের মৃত্যুতে সে প্রেসিডেন্ট পদটা পেয়ে যায়। সে দ্রুত প্রেসিডেন্ট হিসেবে শপথও নিয়ে ফেলে। একটু পরে সামান্থা রেইনল্ডের সাথে দেখা করে আবারও একসাথে কাজ করার আহ্বান জানালে রেইনল্ড তাকে তাচ্ছিল্য করে বলে তোমরা আমাকে সরিয়ে দিতে চেয়েছিলে, অথচ দেখো আমি এখন দেশের প্রেসিডেন্ট হয়ে গেছি, তাই আমার সাথে দেখা করতে চাইলে আমার অর্গানাইজারের কাছ থেকে শিডিউল নেবে, যদিও আমার শিডিউল এখন ফুল। এই বলে রেইনল্ড সামান্থাকে প্রত্যাখ্যান করে চলে যায়। এদিকে পুলিশ ওয়ারেন্ট বের করে সারার বাড়িতে তাকে ধরতে যায়, কিন্তু সারা দরজা খুলছিল না। তখন তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে সারা ড্রাগের ওভারডোজ নিয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে। অন্যদিকে মাইকেলেরা এলোপাথারিভাবে ছুটে বেড়াচ্ছিল। যদিও ডেভিড একটা ঘোড়া পরিবহনকারী গাড়িতে চড়ে এবং হেওয়ার একটা বাড়ি থেকে সাইকেল চুরি করে সেটা চালিয়ে মোটামুটি সেফ এক্সিটে চলে গিয়েছিল। টি-ব্যাগ কাটা হাত নিয়ে একা একাই নিজের পথ খুঁজে নিচ্ছিল। তো মাইকেল বাকিদের নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবশেষে গোস পার্ক এয়ার স্ট্রিপের রানওয়েতে চলে আসে, কিন্তু তাদের পেছনে পুলিশও চলে এসেছিল। পুলিশের সাইরেন শুনে জনের পার্টনার দ্রুত বিমান টেক আপ করে সেখান থেকে পালিয়ে যায়। মাইকেলেরাও দৌড়ে এসেও আর বিমানে নাগাল পায় না। ততক্ষণে পুলিশের গাড়ি এবং হেলিকপ্টার তাদের ঘিরে ফেলেছিল। তবুও মাইকেল, লিঙ্কন, জন, বেঞ্জামিন এবং ফার্নান্দো ধরা না দিয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। সেই সাথে প্রিজন ব্রেক সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। মাইকেল এবং বাকি জেল পলাতক কয়েদিদের পরবর্তী গন্তব্য কি হবে, কি পরিণতি অপেক্ষা করছে তাদের ভাগ্যে, ভেরোনিকা বা কিভাবে বর্তমান প্রেসিডেন্ট রেইনল্ড এবং তার ভাইয়ের রহস্য এক্সপোজ করবে। এছাড়া দ্য কোম্পানির আর রেইনল্ডের মধ্যে ক্ষমতা যুদ্ধে কে টিকবে, এসবের উত্তর জানা যাবে প্রিজন ব্রেক সিজন 2-তে। তাই আপনাদের যথেষ্ট সাড়া এবং আগ্রহ পেলে আমরা প্রিজন ব্রেকের সিজন 2 এর এক্সপ্লেনেশন নিয়েও হাজির হব। তাই নিজেদের মতামত জানিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।